হলো যে সূর্যের আলো পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সন্ধ্যে হওয়ার আগে পর্যন্ত কিন্তু এর রং পুরো একেবারে নীল থাকে এবং এই লেকের একাংশ ভারতের এবং বেশিরভাগ অংশটাই চায়নাদের দখলে রয়েছে। এবং এখান থেকে আমরা যদি দূরে দেখি যে বরফ ঢাকা যে পাহাড় রয়েছে তার দুটো রেঞ্জ পরেই কিন্তু চায়না সীমান্ত শুরু হচ্ছে এবং এর থেকে এগিয়ে যাওয়ার কোনো রকম অনুমতি আমাদেরকে দেওয়া হবে না, এমনই সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে। তবে যাই বলুন, এই জায়গায় এসে কিন্তু এক অদ্ভুত তৃপ্তি অনুভব করছি। না, এখানে আটকে থাকলে চলবে না। রাত নামার আগেই ফিরতে হবে সুষমা বেস ক্যাম্পে। কাল সকালেই তো আমরা রওনা দেব সিয়াচেনের উদ্দেশ্যে। পাহাড়ের পথে চলেছে গাড়ি। রাস্তা এই ভালো তো এই খারাপ। দুপাশে পাহাড়, মাঝে মাঝেই দেখা যাচ্ছে জওয়ানদের প্রশিক্ষণ। দূরের ওই পাহাড়ের ওপরেই আছে সিয়াচেন ব্যাটল স্কুল। পথেই পড়ল হান্ডের গ্রাম। পাহাড়ের মধ্যেই মরুভূমি, আর সেই মরুভূমিতে দেখলাম সেই বিস্ময়কর উট। জোড়া কুঁজের সেই মঙ্গোলিয়ান উট দেখতে গাড়ি থামাতেই হলো। यही तो सिर्फ लद्दाख में यही नुब्रा पे है। इंडिया में तो दो हम है जिनके जो सिंगल हम तो गांव के कई इलाकों में मिलते हैं। यही सिंगल हम तो इंडिया में सिर्फ यही है, नुब्रा में, ले में भी यहीं पे है। इनको खाने के लिए ये जाड़ी है ना कांटा वाला, ये सिर्फ नुब्रा में है उनके लिए खाने के लिए अच्छा। সিয়াচেন যাওয়ার পথে আমাদের আরেকবার দাঁড়াতেই হবে। যেতে হবে ওম প্রকাশ বাবার মন্দিরে। এখানে কর্তব্যরত জওয়ানদের ভাষায় ওপি বাবার মন্দির। আসলে ওম প্রকাশ ছিলেন একজন সৈনিক। শত্রুর মোকাবিলা করতে গিয়ে এই পাহাড়েই প্রাণ দিয়েছিলেন তিনি। কিন্তু সেই মৃত্যুকে মানেন না জওয়ানরা। তাদের বিশ্বাস সশরীরে না হলেও ওম প্রকাশ এখানেই আছেন। বিপদে আপদে তিনি ত্রাতা হয়ে ওঠেন সিপাহীদের। তাই সিয়াচেন যাওয়ার পথে ওম প্রকাশ বাবার অনুমতি নিতে ভোলেন না জওয়ানরা। দুর্গম সিয়াচেনে বাবার আশীর্বাদই জওয়ানদের বড় ভরসা। সেই বিশ্বাস আর ভক্তিকে মর্যাদা দিয়ে আমরাও গেলাম মন্দিরে। আবার চলতে লাগলো গাড়ি। 12,500 ফুট ওপরে ওঠার জন্য একটু একটু করে দমে ঘাটতি পড়ছে, বাড়ছে ঠান্ডা। এখন আমরা উপস্থিত রয়েছি সুষমা বলে একটি জায়গায়। এটি ভারতীয় সীমান্তের একদম কাছাকাছি জায়গা এবং কাল রাতে আমরা যখন আসছিলাম এই জায়গাতে আমাদের বাধ্য হয়ে থাকতো। এখানে একটি ছোট্ট আর্মি বেস রয়েছে, কারণ রাতে এর আগে এগোনো কিন্তু সম্ভব ছিল না। তবে এখন আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো সিয়াচেন ব্যাটল স্কুল। এখন বাজে প্রায় সকাল 7টা এবং 9টার সময় সেখানে ট্রেনিং শুরু হবে। তাই যে কোনো ভাবেই কিন্তু আমাদের সেখানে ঠিক সময় মতো পৌঁছে যেতে হবে, নাহলে কিন্তু এক বিরল দৃশ্য আমাদের হাতছাড়া হয়ে যাবে। বিশ্ব ফুটবলের সব সুপারস্টার, ইউরোপ জুড়ে ফুটবল ফিভার, ম্যাচ শুরুর অপেক্ষায়। ফিফা সকার, চোখ রাখুন নিউজ টাইমে।
মেঘে ঢাকা আলো বুঝিয়ে দিচ্ছে এসে গেছে সিয়াচেন, বিশ্বের উচ্চতম সেনা ছাউনি। দুপাশে খাড়া দাঁড়িয়ে আছে হিমবাহ। না না, এগুলোকে পাহাড় ভেবে ভুল করবেন না, আমরাও ভুল করেছিলাম। পরে জেনেছি কালো হলেও এগুলো হিমবাহ। ধুলোর চাদরে ঢাকা হিমবাহই দাঁড়িয়ে আছে পাহাড়ের চেহারায়। চিনি দিলেন এক জওয়ান। देखिए, खतरे हम लोग सभी सामान लेते हैं, दुश्मन भी उतना ही खतरनाक है हमारे लिए जितना कि मौसम। हम लोग दोनों के लिए तैयार हैं, हमारे ट्रूप्स अच्छी तरह डिप्लॉयड हैं और मौसम के लिए हम लोग अच्छी ट्रेनिंग, अच्छे इक्विपमेंट, अच्छी क्लोथिंग इस्तेमाल करें। পথ যেন আর শেষ হয় না। যাচ্ছি আর ভাবছি এই জনবিরল এলাকায় দিনের পর দিন, মাসের পর মাস কেমন করে থাকেন জওয়ানরা। ক্রমশ কমছে অক্সিজেন। লেতে পা রাখার পরই তো আমাদের হাঁসফাঁস অবস্থা। প্রাথমিক চিকিৎসায় কিছুটা কাজ হলেও 2 দিন কমপ্লিট বেড রেস্ট, খাওয়া দাওয়া সব নিয়ন্ত্রিত। চিকিৎসকদের রুটিন মেনে প্রাণ তখন ছটফট করছে, কতক্ষণে যাব সিয়াচেন। এবার সেই সিয়াচেন হাতের কাছে, এক এক সময় বিশ্বাসই হচ্ছে না। একটা সময় জানতে পারলাম পথ এখানেই শেষ। আমরা পৌঁছে গেছি বিশ্বের উচ্চতম সেনা ছাউনির কাছে। ভারতীয় সেনাবাহিনীর হিসেবে সবথেকে দুর্গম আর সবথেকে ব্যয়বহুল ছাউনি। আমরা যখন সিয়াচেনে তখন দিনের বেলা তাপমাত্রা -5 ডিগ্রি সেলসিয়াস আর রাতে সেটাই -9 ডিগ্রি। এখান থেকে 76 কিলোমিটার দূরে সর্বোচ্চ ক্যাম্প। সেখানে যাওয়ার পথকে দুর্গম বললে কম বলা হয়। সে পথ ভয়ঙ্কর। পথ চলায় একটু ভুল ত্রুটি হলেই মৃত্যু অবধারিত। আর সে তো পথ নয়, আসলে গ্লেশিয়ার বেয়ে বেয়ে ওপরে ওঠা, একই রকম প্রতিকূল আবহাওয়া। প্রবল ঠান্ডার মোকাবিলা করতে করতেই শুনলাম সিয়াচেন গ্লেশিয়ারের কাহিনী। গত 25 বছর বারবার এখানে ভারত আর পাকিস্তানের জওয়ানদের মধ্যে অঘোষিত যুদ্ধ হয়েছে। নির্জন এই এলাকার দখল নিয়ে ভারত পাকিস্তানের বিবাদ মেটেনি 1965-র তাসখন্দ চুক্তি বা 1972-এর সিমলা চুক্তিতে। লাইন অফ কন্ট্রোল সীমারেখা টানতে পারেনি দীর্ঘদিনের লড়াইয়ে, মেলেনি মীমাংসা। আজও তাই প্রতিটি মুহূর্তে পাক হানাদারদের ঠেকাতে অতন্দ্র প্রহরায় থাকতে হয় ভারতীয় জওয়ানদের। শুধু বিদেশি শত্রু নয়, আবহাওয়াও এখানে বড় শত্রু জওয়ানদের। সেই প্রতিকূলতাও কেড়ে নেয় অনেক প্রাণ। সিয়াচেনের শেষ প্রান্তে যারা পাহারায় যান তাদের ফিরে আসাও সমান বিপদসংকুল। কিন্তু মাতৃভূমি রক্ষার দায়িত্ব নিয়ে সব বিপদ, সব আশঙ্কা, সব আতঙ্ককে মেনে নিতেই হয়। সত্যি তাদের স্যালিউট করতেই হবে। এত কড়া নজর, এত কঠোর নিরাপত্তার চাদর, তবুও হানাদারদের রক্ষা সম্ভব নয়। এখনো বেশ কিছু এলাকায় পাক হানাদারদের ঘাঁটি আছে বলেই জানালেন সেনাকর্তা। No, generally by and large Ladakh has not seen. Yes, the western portions of western Ladakh, that is the Dras area, there are some known camps across, but our infiltration grid is in place there. I can assure you that no infiltration is taking place through Dras. There are some known enemy camps, terrorist camps, but in the Dras area. But there is no... in Ladakh or something? No, majority of Ladakh boundaries are not infiltration prone. The only portion is the western portion of western Ladakh. But our grid is in place.
আমাদের পথ এখানেই শেষ হলো। এরপর এগোনোর অনুমতি নেই, সম্ভব নয়, কারণ জওয়ানরাও সহজে এখান থেকে যেতে পারেন না। কিছুদিন এখানে প্রশিক্ষণের জন্য কাটাতে হয় সবাইকে। আবহাওয়া মোকাবিলা করার জন্য ধাতস্থ হতে হয়। সেই জন্যই এখানে তৈরি হয়েছে সিয়াচেন ব্যাটল স্কুল। চলুন সেই স্কুল থেকে ঘুরে আসি। সিয়াচেনের মূল ঘাঁটি যেখানে, তার একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান। ফলে সেখানে যারা দায়িত্বে যান তাদের বিশেষ প্রশিক্ষণ নিতে হয়। প্রথমেই শিখতে হয় কেমন করে খাপ খাইয়ে নিতে হবে সেখানকার আবহাওয়ার সঙ্গে। কেমন করে মোকাবিলা করতে হবে তুষার ঝড়ের, কিভাবে সব রকম প্রতিকূলতার মধ্যেও নিজেকে সুস্থ রাখতে হয়। কারণ শত্রুপক্ষের পাশাপাশি প্রকৃতির সেই ভয়াল রূপের সামনেও বুক চিতিয়ে লড়তে হবে তাঁদের। প্রতি 3 মাস অন্তর বদল হয় টিম। নতুন দল পৌঁছলে ছুটি পান আগের দলের জওয়ানরা, কিন্তু রওনা হওয়ার আগে নিতে হয় অনেক শারীরিক প্রশিক্ষণ। আইস ক্রাফটিং, ওয়াল ক্লাইম্বিং, রোপলিং, ক্রসিং দ্য ক্রিভাসেস, নানা নামের জওয়ানদের সেই প্রশিক্ষণ সত্যি অবাক চোখে দেখতে হয়। এই জুতোর কে বলা হয় স্কার্পার। এই জুতো পরে গ্লেশিয়ারের ওপর যাওয়া কিন্তু একেবারেই নিরাপদ এবং একমাত্র উপায়, এছাড়া কিন্তু ওপরে যাওয়ার অন্য কোনো উপায় নেই। তো সেক্ষেত্রে আমি একটু ট্রাই করে দেখি যে আমি কতটা উঠতে পারি। কম্বাইন্ড হার্নেস বলা হয় একে, এবং নিজেকে সাপোর্ট দিয়ে রাখবার জন্য এটা মূল ব্যবহার করা হয়। আপ क्या पहनना? আমি একটু মোটা, আমার ভুঁড়ি আছে বলে একটু অসুবিধা হচ্ছে, তাই আরেকটা লাগাতে হলো। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, হেলমেট। জীবনে প্রথম অভিজ্ঞতা এটা গ্লেশিয়ার ক্লাইম্ব করা। দেখা যাক সিয়াচেন ব্যাটল স্কুলে কতটা কি শিখলাম। सीधा खड़ा है, सीधा पीछे की तरफ। সিয়াচেন ব্যাটল স্কুলে আমার এইটুকু চড়তে একটু ট্রেনিং এর পর খুব একটা অসুবিধা হয়নি, তবে অক্সিজেন কম থাকায় পাহাড়ি চড়তে যথেষ্ট অসুবিধা হয়। অনেক যুদ্ধ প্রস্তুতি দেখা হলো, এবার ঘরে ফেরার পালা। কিন্তু একটা প্রশ্ন ঘুরছে মাথায়, কাশ্মীর মানে কি যুদ্ধ উপত্যকা? কাশ্মীর কি শুধুই মৃত্যু উপত্যকা? এই কোন কাশ্মীর? ভারতের উত্তরতম রাজ্য তো আসলে বিখ্যাত তার রূপের জন্য, তার প্রাকৃতিক ঐশ্বর্যের জন্য। সেই ঐশ্বর্যের দৌলতেই তো কাশ্মীর ভূস্বর্গ। পৃথিবীর বুকে স্বর্গীয় রূপ নিয়ে সে সবার প্রিয়। সেই স্বর্গে মন্দাকিনীর ধারা হয়ে বয়ে চলেছে কত নদী। ছলছল নদীর পাশেই চুপচাপ পাহাড়। ঋতুতে ঋতুতে রূপ বদলায় কাশ্মীর, কখনো তুষারাবৃত হয়ে সুইজারল্যান্ড অফ ইস্ট, কখনো সবুজের ক্যানভাসে রঙিন ফুলের সাজ নিয়ে জ্বলে ওঠে বসন্তের আগুন। সেই আগুনের ফুলকি যেন গোলাপি আভার কাশ্মীরি কন্যা। পুরাণে আছে, একসময় দানবদের হানায় বিপর্যস্ত হয়ে উঠেছিল প্রকৃতি দেবীর এই স্বর্গরাজ্য। দানবদের প্রধান বহুদেবকে বারামুলার কাছে নিধন করেছিলেন কাশ্যপ ঋষি। সেই থেকেই এই রাজ্যের নাম হয় কাশ্যপমার, যা এখন কাশ্মীর। পুরাণের সেই যুদ্ধ যেন আজও থামেনি। বারবার দানবের হানায় রক্তাক্ত হয় কাশ্মীরের মাটি।
সেই যুদ্ধ প্রান্তর আমরা দেখে এসেছি, কিন্তু কেন জানি না বারবার মনে পড়ছে প্রাকৃতিক রূপের মুগ্ধতা। আমরা সেই দিনটার অপেক্ষায় থাকব যেদিন সব লড়াই, সব বিতর্ক, গোলা গুলি বারুদকে অতীত করে কাশ্মীর হয়ে উঠবে ফুলের দেশ, গোলাপের দেশ। জম্মু ও কাশ্মীরকে ভারতের ভূস্বর্গ বলা হয় এবং এই ভূস্বর্গে এসে আমরা সৌন্দর্যের সম্মুখীন হয়েছি, যেমন তেমনই দেখেছি প্রতিকূলতা। একদিকে যেমন বেনাংসু লেকের সৌন্দর্য দেখেছি, তেমনই দেখেছি সিয়াচেনের প্রতিকূলতা। এবং এই প্রতিকূলতা কাটিয়ে বিভিন্ন সময় সেনাবাহিনী কিভাবে আমাদেরকে সুরক্ষিত রাখার কাজ চালিয়ে যাচ্ছে সেটা তুলে ধরার একটা ছোট্ট চেষ্টা ছিল আমাদের। তবে যেতে যেতে বলতেই হয়, ইউ ক্যানট বি ডিফিটেড আনলেস ইউ গিভ আপ। রোগ কিংবা রোগের উপসর্গ কি করবেন, কোথায় যাবেন? নিউজ টাইমে কলকাতার নামী চিকিৎসকরা। ডক্টরস লাইভ প্রতিদিন সকাল 8:30টায়, শুধুমাত্র নিউজ টাইমে। বিশ্বজুড়ে খবরের ঢেউ। গত 24 ঘন্টায় দুনিয়া জুড়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে এখন ওয়ার্ল্ড এক্সপ্রেস। সোমবার বাংলাদেশের সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হল দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে। শুক্রবার রাতে ঢাকা পৌঁছান চিদম্বরম। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী শাহরা খাতুন ও চিদম্বরম শনিবার একটি বৈঠকে মিলিত হন। সীমান্ত নিরাপত্তা জোরদার ও উন্নত করতেই দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় ওই বৈঠকে। এদিন চিদম্বরম জানান, এই চুক্তির ফলে সীমান্ত নিরাপত্তার মান উন্নত হবে ও চোরাচালান বন্ধ হবে। অন্যদিকে দুদেশের মধ্যে সম্পর্কের উন্নয়নে ভারতের ভূমিকার প্রশংসা করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী শাহরা খাতুন। পাকিস্তানের কোয়েত্তা শহরে একদল অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11। নিহতদের মধ্যে রয়েছেন এক মহিলাও। আহতের সংখ্যা প্রায় 25। শুক্রবার একটি বাসে হামলা চালায় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে লস্কর-ই-জাংভি সংগঠন। পাকিস্তানের মাটিতে একের পর এক বিস্ফোরণের জেরে নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ। আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুর পরই কিছু জঙ্গি সংগঠন লাগাতার সন্ত্রাস চালিয়ে যাবার পরিকল্পনা করছে বলে ধারণা প্রশাসনের এক অংশের। বিমান দুর্ঘটনায় গুরুতর আহত হলেন বিমান চালক সহ এক যাত্রী। ঘটনাটি ঘটেছে ব্রিটেনের ম্যানচেস্টারের কাছে। ওড়ার কিছুক্ষণের মধ্যেই কাছের একটি ফাঁকা বাড়ির ওপর বিমানটি ভেঙে পড়ে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। তবে ছোট বিমান হওয়ার ফলে ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার সময় বাড়িটির আশেপাশে কেউ না থাকায় বাড়েনি হতাহতের সংখ্যা। তবে ঠিক কী কারণে এই বিমান দুর্ঘটনা তা এখনো জানা যায়নি। সম্ভাব্য আর্থিক মন্দার সামনে দাঁড়িয়ে খরচ কমাতে মরিয়া ওয়াশিংটন। এবার তাদের প্রতিরক্ষা বাজেটে প্রবল কাটছাট শুরু করল। মার্কিন নৌসেনার নৌবহর থেকে F-35 যুদ্ধবিমান বাদ দিতে পারে তারা।
মার্কিন সেনেটরা অভিযোগ করেছেন 24টিরও বেশি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনতে গত 10 বছরে খরচ 233 বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে 385 বিলিয়ন মার্কিন ডলার। তাই সেনেটরা চাপ দিচ্ছেন দেশবাসীকে আর্থিক মন্দার মুখে কিছুটা স্বস্তি দিতে প্রতিরক্ষা বাজেটে কাটছাঁট করতেই হবে। নৌসেনারা অবশ্য দাবি করছেন F-35 বাদ দিয়ে খুব একটা খরচ বাঁচবে না, বরং ঝামেলা বাড়বে তাদের। খাদ্যের সন্ধানে সীমান্ত পেরিয়ে সোমালিয়া থেকে দলে দলে মানুষ চলে আসছে কেনিয়ার আশ্রয় শিবিরে। উদ্বাস্তুদের মধ্যে রয়েছেন অসংখ্য মহিলা এবং শিশুও। দিনে দিনে উদ্বাস্তুদের সংখ্যা বাড়তে থাকায় অনেকেই খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। ইতিমধ্যে সোমালিয়া এবং কেনিয়াকে খরা কবলিত হিসেবে ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ। পাশাপাশি রাষ্ট্রসংঘ এবং কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে উদ্বাস্তুদের জন্য ত্রাণের ব্যবস্থাও করা হয়েছে। তবে সেই ত্রাণের পরিমাণ যথেষ্ট নয় বলে জানা গেছে। ত্রাণের ব্যাপারে ইতিমধ্যে বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলির কাছে আবেদন জানিয়েছে রাষ্ট্রসংঘ। ভয়ঙ্কর সুনামির ও পারমাণবিক বিপর্যয়ের স্মৃতি এখনো ফিকে হয়ে যায়নি। এর মধ্যে কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে জাপানে দেখা দিয়েছে বন্যা। নিগাতা ও ফুকুশিমার বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে বলে জানা গেছে। বন্যার জেরে ভেঙে গিয়েছে বেশ কিছু বাড়িঘর। এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 4 লক্ষ মানুষ। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমার ফলে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ত্রাণ ও উদ্ধারের কাজ। প্রশাসনের পক্ষ থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভারী ঝড় বৃষ্টির জেরে চীনের ঐতিহাসিক ফুয়াইয়াং শহরটি এখন জলের তলায়। বৃহস্পতিবার থেকে চীনের উত্তর পূর্ব শানজি শহরে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। ইতিমধ্যে ফুলে ফেঁপে উঠেছে ওই অঞ্চলের নদীগুলি। আর এর জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে 2000 সালের পুরনো এই শহরটির বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন। পুরোপুরি ভেঙে পড়েছে ওয়াইয়াং শহরটির সড়ক ব্যবস্থা। ধ্বংস হয়ে গেছে ওই অঞ্চলের অন্তত 300টি বাড়ি। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ, যদিও এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সামার ক্যাম্পে যোগ দিতে বেজিংয়ে পৌঁছলেন 505 জন রাশিয়ান স্কুল ছাত্র। এই নিয়ে দ্বিতীয়বার রাশিয়ান ছাত্রদের জন্য সামার ক্যাম্পের উদ্যোগ নিয়েছেন চীন কর্তৃপক্ষ। বস্তুত 2008 সালে চীনে এসে 1000 জন ছাত্রকে রাশিয়াতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন রাশিয়ান প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তার পরের বছর থেকেই দুদেশের মধ্যে চলে আসছে এই পারস্পরিক ছাত্র আদান প্রদান। হনুমান কুকুরকে দুধ খাওয়াচ্ছে এমন দৃশ্য আগেও দেখা গেছে, কিন্তু শিম্পাঞ্জি ব্যাঘ্র শাবককে দুধ খাওয়াচ্ছে, তাও রীতিমতো পেটেন বচনে করে। এই দৃশ্য সত্যিই বিরল। কিন্তু এমনটাই ঘটেছে ব্যাংককের একটি চিড়িয়াখানায়। প্রত্যেক দিন 1 ঘন্টা করে ব্যাঘ্র শাবকদের দুধ খাওয়ায় ডোডো। এর জন্য অবশ্য রীতিমতো প্রশিক্ষণ নিতে হয়েছে ডোডোকে। শুধুমাত্র খাওয়ানোই নয়, তাদের সঙ্গে খেলাতেও অংশগ্রহণ করতে হয় ডোডোকে। ডোডোই এখন ব্যাংকক চিড়িয়াখানার তারকা। এই দুগ্ধপান দেখতে রোজই ভিড় বাড়ছে দর্শকদের। তবে দর্শকদের ভিড় আর হাততালির মধ্যেই নিজের কাজ ঠিক চালিয়ে যায় ডোডো। মাতৃস্নেহ বোধহয় একেই বলে। ওয়ার্ল্ড এক্সপ্রেস এখন এ পর্যন্ত। খবরের দুনিয়া নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম। রোগ কিংবা রোগের উপসর্গ কি করবেন, কোথায় যাবেন? নিউজ টাইমে কলকাতার নামী চিকিৎসকরা। ডক্টরস লাইভ প্রতিদিন সকাল 8:30টায়, শুধুমাত্র নিউজ টাইমে। রাজা গোল্ডেন মারি বিস্কুটস প্রেজেন্টস কুট কচারি। নিবেদক এখন রাজা গোল্ডেন মারির প্রত্যেক প্যাকেটে আরো 50 গ্রাম এক্সট্রা। সহ নিবেদক গণেশ ডালিয়া, ফটাফট ফ্যাট ভাগাও, অ্যাপোলো ক্লিনিক্যাল হসপিটাল কলকাতা এবং দাঁত হাজার মলম স্যালিকল। মন্দবাজি ধান্দাবাজি হট মেলার দেশ, কলিকালের মতো ধামে খাচ্ছে করে বেশ, সবাই খাচ্ছে করে বেশ। মন্দ ভাগ্য মন্দা বাজার চাকরি বিশেষণ, অত
অর্থনীতির হচ্ছে ক্ষতি, ধান্দায় কনসেশন, দাদা ধান্দায় কনসেশন। ধান্দাবাজে ছিড়বে মুখ, সব দিয়েছে কান। কুটকচালি লাইভ নিয়ে নারদ রিপোর্টার, দাদা নারদ রিপোর্টার, দাদা নারদ রিপোর্টার। নারায়ণ নারায়ণ, কুটকচালি সংবাদ নিয়ে আমি নারদ। বঙ্গের বাগানে ফুল ফুটেছে প্রচুর, আর পরিবর্তনের 2 মাস পরে তার গন্ধে এখন গোটা রাজ্য মুখর হয়ে উঠেছে। লোকসভা নির্বাচনের পর থেকে বাম কিংবা ডান একজোট হয়ে তৃণমূলের নাম লেখার ঘটনা ঘটছে অনেক। ফুলের মধু খেতে এবার এলেন রাম। একে একে পেয়ারের নেতাদের চলে যেতে দেখে কি ভাবছেন চাণক্য প্রণব বাবু, আমরা শুনে নেব, তবে একটা ছোট্ট বিরতির পর। ঐতিহ্য উৎসবে দেবী দুর্গার আপনার পুজো কি একই ধরনের অংশীদার? আসুন এবার বদলাই। আপনার পাড়ার পুজোয় এই দুটি শব্দের সঠিক বানানের শপথ নিন। দেখুন বাদ ফিরে দুর্গায়। ঠিকানা সহ আপনার ক্লাবের নাম অবিলম্বে নথিভুক্ত করুন আমাদের ইমেল অ্যাড্রেসে newstimeburga@bandvalley.in। দাও ফিরে দুর্গা, বাংলা সংস্কৃতি, বাংলার নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম। বিরতির পরে আবার ফিরে এলাম, দেখে নিন আজকের কার্টুন। ভ্রমরা ফুলের বনে মধু নিতে অনেক কাটার জ্বালা, তুই যাস সেখানে রূপের জালে জড়ালে তোর আসবে দুঃখের পালা। তার যে জানে সে জানে, ভ্রমরা যাস সেখানে। ঢলো ঢলো সোনায় অঙ্গ রঙ্গেতে দোলায়, অঞ্জন ওই আঁখি দুটি মনে রে ভোলায়। সেই ফুলেরই আগুনে যে ছাই হবে তোর মালা, সেখানে রূপের টানে তোমরা যাস সেখানে। তোমরা ফুলের বনে মধু নিতে অনেক কাটার জ্বালা, তুই যাস সেখানে রূপের জালে জড়ালে তোর আসবে দুঃখের পালা। তার যে জানে সে জানে, তোমরা যাস সেখানে। এখন এইটুকু, আবার দেখা হবে ঠিক এইখানে। নমস্কার। রাজা গোল্ডেন মারি বিস্কুটস প্রেজেন্টস কুটকচালি। নিবেদক এখন রাজা গোল্ডেন মারির প্রত্যেক প্যাকেটে আরো 50 গ্রাম এক্সট্রা। সহ নিবেদক গণেশ ডালিয়া, ফটাফট ফ্যাট ভগাও, অ্যাপোলো ক্লিনিক্যালস হসপিটাল কলকাতা এবং দাঁত হাজার মলম স্যালিকল।